হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে দেখাবো হাঁসের মাংস সহজভাবে কিভাবে রান্না করা যায়। শুধু হাঁসের মাংস নয়, এটা হচ্ছে রাজাহাঁসের মাংস। হাঁসের মাংসের উপকারিতা আছে অনেক। হাঁসের মাংস প্রোটিনের ভালো উৎস। এতে নিয়াসিন, ফসফরাস, রিবোফ্লোবিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন বি6 এবং থায়ামিন আছে। এছাড়া অল্প পরিমাণে আছে ভিটামিন বি12 এবং ম্যাগনেসিয়াম। চামড়াসহ হাঁসের মাংসে অধিক মাত্রায় ফ্যাট এবং কোলেস্টেরলও আছে। এখানে পুরা একটাই রাজাহাঁস, প্রায় 2.5 কেজি মাংস, সম্পূর্ণটাই আমি রান্না করে দেখাবো। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই আমার রান্নাটাকে ফলো করবেন। আর রান্না কম বেশি সবাই পারে, তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা এখন পর্যন্ত সহজভাবে রান্না করতে পারে না। আমি আজকে সহজভাবে রাজাহাঁসের মাংসটা খুবই সুস্বাদুভাবে রান্না করে দেখাবো। এই রাজাহাঁসের মাংসটা হাতে মাখিয়েও রান্না করা যায়। অন্য আরেকটা রেসিপিতে দেখিয়েছিলাম হাতে মাখিয়ে রাজাহাঁস কীভাবে ভুনা করা যায়। আজকে আমি কষিয়ে রান্না করব, একেবারে কালো কালো ভুনায় ধারণ করবে, খেতেও একেবারে কালো ভুনার মতো লাগবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে রাজাহাঁসের মাংসটা রান্না করে নিয়েছি। রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে তেল দিয়েছি। তেলের পরিমাণ খুবই কম দিয়েছি। রাজাহাঁসে কিন্তু তেলের পরিমাণ বেশি থাকে, কারণ রাজাহাঁসের চামড়ার মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে। যেহেতু হাঁসটা অনেকটা বড়, 2.5 কেজি ওজনের, সেই জন্য তেলের পরিমাণও প্রচুর ছিল। সেই জন্য আমি পেঁয়াজটি অল্প তেলের মধ্যেই কিন্তু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। আমি ব্লেন্ড করা পেঁয়াজ রসুন দিব, সেজন্য পেঁয়াজটা আমি অল্প পরিমাণ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। 2.5 কেজি মাংসের জন্য আমি এখানে ভরপুর বড় চামচ দিয়ে আমি 4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। অনেকে আছে জালের পরিমাণ বেশি খায়, অনেকে আছে কম খায়। যারা কম খান তারা 2 চা চামচ পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। তবে রাজাহাঁসের মধ্যে যদি জালের পরিমাণ একটু বেশি হয়, খেতে অনেক ভালো লাগে। যদি বাচ্চাদের জন্য রান্না করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি জালের পরিমাণ কম দেবেন। তেলের মধ্যে পেঁয়াজের সঙ্গে মরিচটা ভেজে নিচ্ছি, তাহলে কালারফুল হয় খুব সুন্দর তরকারির। সবসময় বাগারের মধ্যে মরিচের গুঁড়োটা হালকা ভেজে নেবেন, তাহলে কালারটা খুব সুন্দর খয়েরি খয়েরি ভাব আসে। এখন সবগুলি মশলাই পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া দিব আমি 1/2 চা চামচ পরিমাণ। আমি সব কিছুতে 5 ফোড়ন খাওয়ার চেষ্টা করি, কারণ প্রত্যেকটা মশলার আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে, উপকারিতা আছে এবং ফ্লেভার আছে। আমার কাছে 5 ফোড়ন খেতে অনেক ভালো লাগে, সেজন্য খাই। অনেকে আছে 5 ফোড়নের গন্ধটা নিতে পারে না, তারা স্কিপ করবেন, কোনো ব্যাপার না। তবে খেতে পারলে অনেক উপকার পাওয়া যায়। সবগুলি মশলা এখানে স্বাদ মতো দিয়ে দেওয়ার পর আমি এই পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। আর চুলার জালটা এই পর্যায়ে মাঝারি করে দিয়েছি, যেন মশলাটা পুড়ে না যায়। সবসময় লক্ষ্য রাখবেন মশলা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু খাবারের টেস্ট তিতে তিতে ভাব চলে আসে এবং আসল যে ফ্লেভার বা টেস্ট সেটা চলে যায়। এখানে আমি আদার পেস্ট পরিবর্তে, মানে আদা বাটার পরিবর্তে আদা গুঁড়াটা ব্যবহার করছি, যে 1.5 চা চামচ পরিমাণ। 2.5 কেজি হাঁসের মাংসের সঙ্গে 1.5 চা চামচ পরিমাণ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং পরিমাণ মতোই হবে। আদা শুকিয়ে কিভাবে গুঁড়া করা যায় সেই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দিব। এখানে দেখুন, ঝোলটাকে ঘন করার জন্য এইখানে আমি ওই দিন অন্য ভিডিওতে আমি দেখিয়েছিলাম টিপস অ্যান্ড ট্রিক্সে, যে পেঁয়াজ আর রসুন আমি পেস্ট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তো 1 বাটি দিয়ে দিলাম রসুনের পেস্ট, আর 1 বাটি দিব পেঁয়াজের পেস্ট। রসুন হবে 10 থেকে 12টি, আর পেঁয়াজ হবে 250 গ্রামের মতো। ছোটো সাইজের রসুন 10 থেকে 12টি পানি দিয়ে পেস্ট করা, আর রসুন হবে 250 গ্রামের মতো কুচি সহ।
পেঁয়াজের যে কুচি আমি বাগারে দিয়েছিলাম সেটা সহ দিয়ে দিয়েছি। তো ঝোলটা ঘন হবে, যদি পেঁয়াজ রসুন আন্দাজ করে দিতে পারেন, পেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঝোলটা ঘন হবে আর মাংসটাও খেতে অনেক ভালো লাগবে। মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, মাঝারি আছে এই পর্যায়ে জালটা কিছুতে বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর তখন খেতে একেবারে ভালো লাগবে না। ফ্লেভারের জন্য এলাচ, লং, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। মশলার সঙ্গেই যদি এই মশলাগুলিও ভালোভাবে কষিয়ে নেওয়া যায়, তাহলে তরকারি ফ্লেভারটা আরও বেশি বের হয়। অনেকে আছে রান্না একেবারে ঝুল টুল দেওয়ার পর তারপর হচ্ছে ফ্লেভার জাতীয় জিনিসগুলি দিয়ে থাকে। তো পেঁয়াজ রসুন বা অন্যান্য মশলার সঙ্গে যদি আপনি এই ফ্লেভার জাতীয় মশলাটা ভেজে নেন, তাহলে দেখবেন মাংসের যে ফ্লেভার আরও বেশি বেড়ে যায় আর খাবার টেস্টটাও অনেক ভালো পাওয়া যায়। এইখানে আরও টেস্ট বাড়ানোর জন্য বাজারে কেনা মাংসের যে মশলা সেটাও সামান্য পরিমাণ দিব। অবশ্যই একটা প্যাকেট আনলে অনেক মাস পর্যন্ত ব্যবহার করা যাবে, যেহেতু অন্য অন্য মশলার সঙ্গে শুধু ফ্লেভার বাড়ানোর জন্য বা টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণ দিব, সেজন্য সবসময় আমি একটি প্যাকেট রাখার চেষ্টা করি। এটা অন্তত অনেক দিন পর্যন্ত আমি ব্যবহার করব। 3 থেকে 4 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি। এতে ফ্লেভার ভালো আসবে, খাবারের স্বাদও বৃদ্ধি পাবে, কারণ বাজারে কেনার মশলার ফ্লেভারটা কিন্তু অন্যরকম থাকে, কারণ এগুলোর মধ্যে সব ধরনের ফ্লেভার জাতীয় দিয়ে তারপর গুঁড়া করে মশলাগুলি। আবারও নেড়ে ছেড়ে একটু মাঝারি আঁচে ভেজে নিচ্ছি, তারপর মাংসগুলি দিয়ে দিব। আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার রেসিপি অথবা টিপস ভিডিওগুলি শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, সেজন্য আমি রান্নার রেসিপিগুলো শেয়ার করি। আবার টিপস বা রূপচর্চার বিষয় নিয়েও রিসার্চ করতে আমার ভীষণ ভালো লাগে, সেজন্য আমি টিপস ভিডিওগুলিও আমার চ্যানেলে দিয়ে থাকি। অনেকে হয়তো অবাক হন যে রেসিপি দেন, টিপস দেন, আবার রিভিউ করেন। সবগুলি করতে আমার ভীষণ ভালো লাগে। আর একটি চ্যানেলে যেহেতু আমার গ্রো করছে, সেজন্য একটির মধ্যে আমি 3 বা 4 ধরনের ভিডিও দিয়ে থাকি। আপনারা কিছুতেই বিরক্ত হবেন না। আশা করছি ভালো লাগা এবং ভালোবাসা থেকে আমার ভিডিওগুলি আপনারা দেখবেন মনোযোগ সহকারে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আরও টেস্ট বাড়ানোর জন্য এখানে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। সবসময় খাবারের স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্টটাও কিন্তু ব্যবহার করতে পারেন। অনেকে বলেন স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এই টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্ট যদি বেশি পরিমাণ খান স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হবে। আপনি যদি 2.5 কেজির সঙ্গে 1.5 চা চামচ পরিমাণ অথবা 2 চা চামচ পরিমাণ দেন, এতে স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে না, উপকারে আসবে, কারণ খাবারের টেস্ট আরও বাড়িয়ে দেয় এই টেস্টিং সল্ট। আমি যে কোনো খাবারে টেস্টিং সল্ট দেওয়ার চেষ্টা করি, তাহলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যারা টেস্টিং সল্ট খান না অবশ্যই প্রতিদিন খাদ্য তালিকায় টেস্টিং সল্ট রাখতে পারেন। সামান্য পরিমাণ দিলে খাবার টেস্ট অনেক বাড়ে। সব কিছু দেওয়ার পর এখানে আমি 250 গ্রাম পানি দিয়েছি। শুধু 250 গ্রাম পানি দিয়ে আমি 2.5 কেজি হাঁসের মাংসটাকে ভুনা করব। এইখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মাংসটা যখন তাপে তাপে হতে যাবে তখনই কিন্তু পানি ছেড়ে যাবে। 250 গ্রাম পানি দিয়েছি যেন পুরা লেগে না যায়, কারণ আমি মশলা যেহেতু ঘনত্বটা দিয়েছি। আধা ঘন্টা পর, প্রায় মাঝারি আছে আধা ঘন্টা পর রেখে দিয়েছিলাম, তখন দেখুন অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। অল্প পরিমাণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিবেন, না হয় নিচ থেকে পড়ে যাবে। তাই আমি 250 গ্রাম পানি দিয়ে পুরোটা মাংস আমি রান্না করব। এখানে আর কোনো পানি দিব না, কারণ হাঁসের মাংস হতে সময়ের পরিমাণ বেশি লাগে। আপনি সময় বাঁচাতে যেয়ে যদি একেবারে হাই ফ্লেমে দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু খাবার টেস্টটা আসল যে টেস্ট সেটা পাবেন না। অবশ্যই আস্তে আস্তে আপনি হাতে সময় নিয়ে এই হাঁসের মাংসটা রান্না করবেন। 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো আমার সময় লেগেছে। এই হাঁসের মাংসটা আমি অল্প আঁচে রান্না করেছি, শুধু 250 গ্রাম পানির মধ্যেই কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ তেল যখন বের হয়ে যাবে, পানির পরিমাণ আরও অর্ধেক হবে, তখনই হবে কমপ্লিট আমার রান্না। একেবারে কালো কালো ধারণ করবে, মানে কালো বোনার মতো হবে, তখনই আমি এটাকে নামাবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, অল্প আছে এটাকে রান্না করছি, তাই দীর্ঘক্ষণ সময় ধরেই কিন্তু রান্না করেছি, আমি স্কিপ করে করে ভিডিও করেছি।
দেখুন এই পর্যায়ে আরও ঝোল বের হচ্ছে, এবার তেল বের হচ্ছে, আরও মাংসটা কমে যাচ্ছে, আরও অল্প হবে যখন পুরোপুরি মাংসটা হয়ে যাবে। হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক সময় প্রয়োজন পড়ে, কারণ অনেকটা শক্ত থাকে, আর বাড়তি হাঁস এটা অনেকটা বড় ছিল, বাচ্চা না। বাচ্চা হাঁসগুলি হয়তো বা খেতেও ভালো লাগে না, তাড়াতাড়ি রান্না করা যায়। আর সময় নিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর লাকড়ির চুলায় রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, লাকড়ির আগুনের তাপটা কিন্তু আরও বেশি লাগে। এখন দেখুন আরও কমে গিয়েছে, সম্পূর্ণ চামড়া যে তেলটা সেটাও বের হয়ে গিয়েছে। হাঁসের মাংস রান্না অবশেষে কমপ্লিট করে ফেললাম। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখন চুলা থেকে নামিয়ে একটি বাটিতে পরিবেশন করব। আর এই হাঁসের মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, দেখতে যেমন সুন্দর খেতেও অনেক ভালো লেগেছিল। এইভাবে হাঁসের মাংস রান্না করে আপনি ডিপ ফ্রিজে কিন্তু দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন, যে কোনো ভালো মানের প্লাস্টিকের বয়মে বা কৌটোয় ভরে রেখে। 2.5 কেজি মাংস কিন্তু একদিনে খাওয়া যায় না, যদি ফ্যামিলি শুধু হয়, মেহমান সহ খাওয়া যায়। তো এইভাবে ডিপ ফ্রিজে রাখার জন্য সম্পূর্ণটা আমি বের করে রান্না করে নিয়েছি, আর রেসিপিটাও শেয়ার করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, লোভনীয়, খুবই মজা হয়েছিল। তো আশা করছি যারা আমাকে ভালোবাসেন, মন থেকে আমার ভিডিওগুলি দেখেন, তারা অবশ্যই আমার রেসিপিগুলি ফলো করেন, আমি জানি। আজকের মতো আমি এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপি অথবা টিপস ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।